বাংলাসাইট.com ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য ভাষাবিজ্ঞানের চতুর্থ অধ্যায় বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। বাক্যতত্ত্বকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হল বাক্য। পরস্পর সন্নিহিত কতকগুলি শব্দ যখন কোনো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। ভাষাবিজ্ঞানের আলোচনায় বাক্য হল ভাষার সবচেয়ে বড় একক। বাক্যতত্ত্ব আলোচনার প্রথমেই রয়েছে বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে বাংলা বাক্য তিন প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন রাম বিদ্যালয়ে যায়, এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়া হলো যাই। যে বাক্যে একাধিক খণ্ডবাক্য একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। খণ্ডবাক্য দুটির একটি প্রধান আর একটি অপ্রধান। প্রধান খণ্ডবাক্যের উপর অপ্রধান খণ্ডবাক্যটি নির্ভরশীল থাকে। যেমন যখন ঘড়িতে 10টা বাজে তখন রাম বিদ্যালয়ে যায়, এই বাক্যের প্রথম অংশটি দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল। একাধিক সরল বাক্য এবং কিন্তু অথবা প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হলে সেই বাক্যকে বলে যৌগিক বাক্য। যেমন ঘড়িতে 10টা বাজে এবং রাম বিদ্যালয়ে যায়, এই বাক্যে দুটি সরল বাক্য এবং দ্বারা যুক্ত হয়েছে কিন্তু কেউ কারো ওপর নির্ভরশীল নয়। গঠনগত ভাগ ছাড়াও রয়েছে বাক্যের অর্থগত ভাগ। কথা বলবার ভঙ্গি এবং মেজাজের উপর ভিত্তি করে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হল: 1. বিবৃতিমূলক বাক্য, এই বাক্যের দ্বারা কোনো বক্তব্য তুলে ধরা হয়, যেমন রাম বই পড়ছে। 2. অনুজ্ঞাসূচক বাক্য, এই প্রকার বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয়, যেমন বই পড়ো। 3. প্রশ্নবোধক বাক্য, এই প্রকার বাক্যের সাহায্যে বক্তার মনের জিজ্ঞাসা প্রকাশ পায়। প্রশ্ন আবার দুরকম হতে পারে: 1. এমন প্রশ্ন যার উত্তর হ্যাঁ বা না হবে। 2. এমন প্রশ্ন যার উত্তর হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু হবে, যেমন তুমি কি রাতে খাবে, এর উত্তর হ্যাঁ বা না হতে পারে, কিন্তু যদি প্রশ্ন করা হয় তুমি রাতে কি খাবে, এর উত্তরে ভাত, মুড়ি, রুটি, লুচি, পায়েস ইত্যাদি অনেক কিছু হতে পারে। অব্যবহিত উপাদান। বাক্যতত্ত্বের আলোচনায় অব্যবহিত উপাদান বলতে বোঝায় ঠিক আগের বা পরের স্তরটিকে। আধুনিক ভাষাবিজ্ঞানীগণ ভাষার বৃহত্তম একক অর্থাৎ বাক্যকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উপাদানে বিশ্লেষণ করে গেছেন। বাক্যের অব্যবহিত উপাদান হল উপবাক্য, উপবাক্যের পরের স্তর হল পদ, তার পরের স্তর রূপ এবং সবশেষে রয়েছে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। মার্কিন ভাষাতত্ত্ববিদ লিওনার্ড ব্লুমফিল্ড প্রথম অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেছিলেন। ব্লুমফিল্ডকে অনুসরণ করে একটি বাক্যের বিশ্লেষণ করা হলো: আমি রাজুর দাদাকে ডাকলাম কিন্তু সে শুনতে পেল না। এই বাক্যটির উপবাক্যের স্তর হল আমি রাজুর দাদাকে ডাকলাম, আর একটি হল কিন্তু সে শুনতে পেল না। এই উপবাক্য দুটি বাক্যটির অব্যবহিত উপাদান। এরপর আছে পদের স্তর। উপবাক্যগুলি আবার কয়েকটি পদের সমষ্টি, যেমন আমি রাজুর দাদাকে ডাকলাম কিন্তু সে শুনতে পেল না। পদগুলি উপবাক্যের অব্যবহিত উপাদান। এরপর আসছি রূপের স্তর। প্রথম উপবাক্যে রূপ আছে আমি রাজু র দাদাকে ডাকলাম, এবং দ্বিতীয় উপবাক্যে রয়েছে কিন্তু সে শুনতে
পেল না। এই রূপগুলি পদের অব্যবহিত উপাদান। সবশেষে রয়েছে ধ্বনির স্তর আ, ম, ই, র, আ, জ, উ, র, দ, আ, দ, আ, ক, এ, ড, আ, ক, ল, আ, ম। এই ধ্বনিগুলি ক্রমে রূপ তৈরি করেছে, রূপ থেকে পদ এবং উপবাক্য, সবশেষে বাক্য তৈরি হয়েছে। অর্থাৎ অব্যবহিত উপাদান বিশ্লেষণের আলোচনায় প্রথমেই পাই বাক্য, তারপরে উপবাক্য, তারপরে পদ, তারপর রূপ এবং সবশেষে ধ্বনি। অবশ্য বাক্যতত্ত্বের আলোচনায় বাক্যের অব্যবহিত উপাদান বলতে বোঝায় পদ এবং পদের জোটকে। বাক্যে বিভিন্ন পদ কিভাবে জোট গঠন করে অব্যবহিত উপাদান তত্ত্ব সেই নিয়ে আলোচনা করে। অব্যবহিত উপাদান বিশ্লেষণের নীতি। অব্যবহিত উপাদান বিশ্লেষণের তত্ত্বটির উদ্ভাবন করেন মার্কিন ভাষাতত্ত্ববিদ লিওনার্ড ব্লুমফিল্ড। বাক্যের অন্তর্গত পদগুলি কিভাবে জোট গঠন করে তার সন্ধান দেয় অব্যবহিত উপাদান তত্ত্ব। এর নীতিগুলি হল: 1. আভ্যন্তরীণ ঐক্য। বাক্যের অন্তর্গত যে পদগুলির মধ্যে ঐক্য বর্তমান সেই পদগুলি জোট গঠন করে। যেমন, সহজ সরল মানুষেরা জীবনে শান্তি পায়। এই বাক্যে সহজ সরল মানুষেরা পদ তিনটির মধ্যে ঐক্য সবথেকে বেশি, সেই জন্য এরা জোট গঠন করেছে। যদি বলা হয় সহজ সরল মানুষেরা জীবনে, তাহলে কিন্তু পদগুলির মধ্যে আর ঐক্য বোঝায় থাকছে না। 2. আভ্যন্তরীণ বৈচিত্র্য। এর অর্থ হল একটি জোট ভাষায় বারবার ফিরে আসতে পারে। যেমন, সহজ সরল মানুষেরা বারবার ঠকে, সহজ সরল মানুষেরা রাগী হয় না, ইত্যাদি। 3. স্বাধীনতা। স্বাধীনতা বলতে বোঝায় যে একটি পদজোটের কোনো একটি পদকে বাদ দিয়ে বা তার জায়গায় অন্য পদ বসিয়েও জোট ভাঙবে না। যেমন, সহজ সরল মানুষেরা এই পদগুচ্ছের মধ্য থেকে সহজ বা সরল যে কোনো একটি পদ বাদ দিলেও খুব একটা তারতম্য হবে না। আবার সহজ সরল পদ দুটিকেই বাদ দিয়ে বলতে পারি সত্যবাদী মানুষেরা। অব্যবহিত উপাদান বিশ্লেষণের সীমাবদ্ধতা। একসময় প্রচলিত ব্যাকরণ দিয়ে বাক্য বিশ্লেষণ করা হতো, বর্তমানে প্রচলিত ব্যাকরণের জায়গা নিয়েছে বাক্যতত্ত্ব। একটি বাক্যকে বিশ্লেষণ করার জন্য ভাষাবিজ্ঞানীরা অব্যবহিত উপাদান বিশ্লেষণ তত্ত্বের সাহায্য নিয়ে থাকেন, কিন্তু এই পদ্ধতিরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, দ্ব্যর্থবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের দুটি অর্থ বর্তমান, সেই সকল বাক্যকে বিশ্লেষণ করতে অব্যবহিত উপাদান তত্ত্ব কোনো কাজে লাগে না। যেমন, মাছটা কই। এই বাক্যের দুটি অর্থ, একটা অর্থ হচ্ছে মাছটা কোথায়, কোথায় মানেই কই, আর একটা অর্থ হচ্ছে এটা কই মাছ। কোনো বাক্যে একটি শব্দ যখন প্রচলিত অর্থ বাদে অন্য কোনো অর্থ ইঙ্গিত করে, তার বিশ্লেষণ করতে অক্ষম অব্যবহিত উপাদান তত্ত্ব। যেমন, শুনেছি ওর অনেক হাত আছে। এখানে অনেক হাত মানে অনেকগুলি হাত নয়, হাত আছে বলতে বোঝানো হয়েছে অনেক যোগাযোগ বা চেনাশোনা বা প্রভাব আছে। কোনো বাক্যে বহু কর্ম থাকলেও এই তত্ত্ব মুখ থুবড়ে পড়ে। যেমন, সে ঘর বাড়ি টাকা পয়সা গয়না গাটি আসবাবপত্র কিছু চায় না। আমাদের মৌখিক কথাবার্তায় অনেক ফাঁকি রয়ে যায়। যেমন, আজ স্কুল না মামাবাড়ি যাব। আসল কথাটা হলো আজ আমি স্কুল যাব না, আজ মামাবাড়ি যাব। বাক্যের এই যে ফাঁকি, সেটা অব্যবহিত উপাদান তত্ত্বে ধরা পড়ে না। সবশেষে বলা যায়, বাক্য বিশ্লেষণ করতে অব্যবহিত উপাদান তত্ত্বের চেয়ে প্রচলিত ব্যাকরণ অনেক বেশি কার্যকর। বাক্যের বিভিন্ন জোট। অব্যবহিত উপাদান তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পদের জোট। বাক্যের কোনো পদ একা থাকতে পারে না,
পাশাপাশি অবস্থিত দুটি পদ সবসময় জোট বাঁধার চেষ্টা করে। জোট বাঁধার পর একটি পদের প্রাধান্য বজায় থাকে। আধুনিক ভাষাতত্ত্বে অনেক রকম জোট সম্পর্কে আলোচনা করা হলেও প্রধান জোট চারটি: 1 বিশেষ্য জোট, 2 অনুসর্গ জোট, 3 ক্রিয়া জোট, 4 ক্রিয়া বিশেষণ জোট। একটি উদাহরণের সাহায্যে জোটগুলি দেখানো হলো। সাদা দোতলা বাড়িটার সামনে একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বিশেষ্য, সর্বনাম প্রভৃতি নামপদ মিলে বিশেষ্য জোট গঠন করে। বিশেষ্য জোটে একটি বিশেষ্য পদের প্রাধান্য থাকে, বাকি পদগুলি বর্ধক হিসাবে কাজ করে। উপরের বাক্যে সাদা দোতলা বাড়িটা জোটটি বিশেষ্য জোট, আর প্রধান পদ হল বাড়িটা। 2 অনুসর্গ জোট। এই জোটের শাসনকর্তা হল অনুসর্গ। যেমন সাদা দোতলা বাড়িটার সামনে জোটটিতে প্রধান হল সামনে অনুসর্গটি। 3 ক্রিয়া জোট। ক্রিয়া জোট গড়ে ওঠে ক্রিয়াপদ সহ ক্রিয়াবাচক নানা উপাদান দিয়ে, যেমন ক্রিয়া বিভক্তি, কাল, প্রকার প্রভৃতি দিয়ে। শাসন ক্ষমতা থাকে একটি ক্রিয়াপদের উপর। উপরের বাক্যটিতে ক্রিয়া জোট হল দাঁড়িয়ে রইলাম। ক্রিয়া বিশেষণ জোট। ক্রিয়া বিশেষণ জোটের পুরোটাই নিয়ন্ত্রণ করে ক্রিয়া বিশেষণ। যেমন উপরের বাক্যটিতে একদম চুপচাপ হল ক্রিয়া বিশেষণ জোট। অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন। জোট গঠনের ব্যাপারটিকে আবার বৈশিষ্ট্যগতভাবে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলি হল অন্তর্মুখী সংগঠন এবং বহির্মুখী সংগঠন। বিশেষ্য জোট এবং ক্রিয়া জোট অন্তর্মুখী সংগঠনের মধ্যে পড়ে, আর অনুসর্গ জোট বহির্মুখী সংগঠনের মধ্যে পড়ে। নোয়াম চমস্কি এবং সঞ্জননী সংবর্তনী ব্যাকরণ। আধুনিক ভাষাবিজ্ঞানের আলোচনায় একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন নোয়াম আব্রাহাম চমস্কি। তিনি প্রচলিত ভাষাবিজ্ঞানের আলোচনায় আমূল পরিবর্তন আনলেন। তার প্রবর্তিত ব্যাকরণ সঞ্জননী সংবর্তনী ব্যাকরণ নামে পরিচিত। মানুষ কথা বলে মনের ভাব প্রকাশ করে। আমরা যখন কোনো কথা শুনি সেগুলি আসলে কতকগুলি ধ্বনি সমষ্টি, কিন্তু আকস্মিকভাবে এই কথাগুলি তৈরি হয় না। ভাষা ব্যবহারের কয়েকটি স্তর রয়েছে। প্রথম স্তরে রয়েছে পদগুচ্ছ সংগঠন। এই স্তরে পদগুচ্ছ সংগঠনের সূত্র মেনে অর্থযুক্ত শব্দ চয়ন করা হয়। এই স্তরটির নাম অধোগঠন বা ডিপ স্ট্রাকচার। এর পরের স্তরটি হল প্রকাশের স্তর, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করে ভাষা প্রয়োগের স্তর। এর নাম অধিগঠন বা সারফেস স্ট্রাকচার। চমস্কির মতে আমরা যখন কোনো কথা বলি, অর্থাৎ কোনো বাক্য তৈরি করি, অধোগঠনের স্তরে সেই বাক্যটির নানা বিকল্প থাকতে পারে, কিন্তু সেই বিকল্পগুলি থেকে যে কোনো একটি বেছে নিই। এই যে অনেকগুলি বিকল্প থেকে একটি বেছে নেওয়া, এটাকেই বলা হয় সংবর্তন বা ট্রান্সফরমেশন। আর শেষ পর্যন্ত একটি বাক্য উৎপাদন করাই হলো সঞ্জনন বা জেনারেট। সহজ কথায় বললে চমস্কির মতে সংবর্তনের মাধ্যমে বাক্য সঞ্জনন করা হয় বলেই তার ব্যাকরণকে বলা হয় সঞ্জননী সংবর্তনী ব্যাকরণ। এরপর দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।